ঢাবির খ ইউনিটের সাধারণ জ্ঞান অংশে একটা জিনিস খেয়াল করবেন, শুধু সঠিক অপশনটা চেনা যথেষ্ট না, কারণ প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে, আর তখন যদি প্রেক্ষাপটটা জানা না থাকে নতুন প্রশ্নে আটকে যাবেন। তাই আজকে শুধু উত্তর না, প্রতিটা প্রশ্নের পেছনের গল্পটাও বলবো। চলুন শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ২৪-২৫ সেশন। সাধারণ জ্ঞান অংশের প্রথম ১০টা প্রশ্ন বিস্তারিত ব্যাখ্যাসহ। প্রথম প্রশ্নটা বাংলার ইতিহাস থেকে। শাহ-ই বাঙ্গালা উপাধিটা কার ছিল? উত্তর হল শামসুদ্দিন ইলিয়াস শাহ। এখন এই নামটা কেন গুরুত্বপূর্ণ একটু বলি। তার আগে বাংলা ৩টা আলাদা অঞ্চলে বিভক্ত ছিল: লাখনৌতি, সোনারগাঁও আর সাতগাঁও। ইলিয়াস শাহ-ই প্রথম এই ৩টাকে একত্র করে পুরো বাংলাকে একটা রাজ্যের অধীনে নিয়ে আসেন, আর তার রাজধানী ছিল পান্ডুয়া। তিনি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। তাই এই একটা নাম মনে রাখলে বাংলার প্রথম একীভূত সালতানাতের পুরো গল্পটাই মনে পড়ে যাবে। এবার আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়ে একটা প্রশ্ন। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর টোকিও। এখন একটা জিনিস স্পষ্ট করা দরকার, এটা কিন্তু আমাদের চেনা বিশ্ববিদ্যালয়ের মতো ক্লাসরুম পরীক্ষা নিয়ে চলে না। এটা মূলত জাতিসংঘের একটা গবেষণা প্রতিষ্ঠান, একটা থিঙ্ক ট্যাঙ্ক, যেটা প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে, আর বৈশ্বিক সমস্যা নিয়ে গবেষণা করাই এর মূল কাজ। এবার একটু সমাজবিজ্ঞানে যাই, আর এখানে একটা কমন ভুল ধারণা ভেঙে দিতে চাই। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হারবার্ট স্পেন্সার, ডারউইন না। অনেকেই মনে করেন সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট কথাটা ডারউইনের, কিন্তু আসলে এই কথাটা প্রথম বলেন স্পেন্সার ডারউইনের অরিজিন অব স্পিসিস পড়ার পর। স্পেন্সার এই ধারণাটা সমাজে প্রয়োগ করেন, যেটাকে পরে বলা হয় সোশ্যাল ডারউইনিজম। তাই মনে রাখবেন, জীববিজ্ঞানে ডারউইন, কিন্তু সমাজবিজ্ঞানে স্পেন্সার। এবার প্রাচীন ইতিহাসে একটু ঘুরে আসি। বিখ্যাত ট্রয় নগরী কোথায়? উত্তর তুরস্ক, গ্রিসে না। যদিও অনেকে ভুল করে গ্রিস ভাবেন, কারণ ট্রোজান যুদ্ধের গল্পটা গ্রিক পুরাণের সাথে জড়িত। এই নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায় তুরস্কের হিসারুলিক নামের একটা জায়গায়, যেটা খুঁড়ে বের করেন জার্মান প্রত্নতত্ত্ববিদ হাইনরিখ শ্লিমান। হোমারের ইলিয়াড মহাকাব্যেই এই নগরীর কথা প্রথম পাই। এবার সভ্যতার একদম শুরুর দিকে যাই। মেসোপটেমিয়া সভ্যতা কোন দেশের সাথে সম্পর্কিত? উত্তর ইরাক। মেসোপটেমিয়া শব্দটা আসলে গ্রিক, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝের এই অঞ্চলকেই বলা হয় সভ্যতার আঁতুড়ঘর, কারণ এখানেই সুমেরীয়, ব্যাবিলনীয় আর আসিরীয় সভ্যতার জন্ম হয়। মেসোপটেমিয়ার পাশাপাশি আর একটা প্রাচীন সভ্যতার কথা বলি। হায়ারোগ্লিফিক কোন সভ্যতার লিখন পদ্ধতি? উত্তর মিশরীয়। মজার একটা তথ্য বলি, এই লিপি অনেক শতাব্দী ধরে কেউ পড়তেই পারেনি, যতক্ষণ না ফরাসি পণ্ডিত জন ফ্রাঁসোয়া শাম্পলীয় রোজেটা স্টোন ব্যবহার করে ১৮৭২ সালে এটার পাঠোদ্ধার করেন। সেই স্টোনে একই লেখা ৩টা ভিন্ন লিপিতে খোদাই করা ছিল, আর সেটাই ছিল চাবিকাঠি। এবার একদম বর্তমান সময়ে চলে আসি। স্টারলিংক আসলে কি? উত্তর একটা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। এটা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের একটা প্রকল্প, যেখানে পৃথিবীর নিচু কক্ষপথে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট বসিয়ে প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়। এবার একটা আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? উত্তর হাঙ্গেরি। কারণটা একটু ব্যাখ্যা করি। হাঙ্গেরি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তাই আনুষ্ঠানিকভাবে তারা রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়। যদিও এখানে একটা কথা বলা দরকার, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকার ইইউ এর মধ্যে রাশিয়ার প্রতি তুলনামূলক নরম অবস্থানের জন্য পরিচিত। এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যাই। গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? উত্তর রিপাবলিকান পার্টি। এই দলটা প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে, আর এর প্রতীক হাতি। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রতীক গাধা। মজার বিষয় হল, দুটো প্রতীকই আসলে ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক কার্টুন থেকে জনপ্রিয় হয়ে ওঠে। আর সবশেষ প্রশ্নটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কত? উত্তর ৪ জন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই ধরনের প্রশ্ন একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপটে জিজ্ঞেস করা হয়, আর সরকার বা মন্ত্রিসভায় পরিবর্তন এলে উত্তরও বদলে যেতে পারে। তাই পরীক্ষার ঠিক আগে সবসময় সাম্প্রতিক খবর একবার ঝালিয়ে নেওয়া ভালো অভ্যাস, শুধু পুরনো তথ্যের উপর নির্ভর করবেন না। তো দেখলেন তো, 10টা প্রশ্নে আমরা ঘুরে এলাম বাংলার ইতিহাস, প্রাচীন সভ্যতা, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক রাজনীতি আর প্রযুক্তি, এতগুলো ভিন্ন জগতে। এটাই আসলে সাধারণ জ্ঞান অংশের আসল চ্যালেঞ্জ, একটা নির্দিষ্ট সিলেবাসে আটকে থাকা যায় না। তাই শুধু উত্তর মুখস্থ না করে প্রতিটা প্রশ্নের পেছনের প্রেক্ষাপটটা মনে রাখুন, তাহলে পরীক্ষার হলে অচেনা প্রশ্ন এলেও অনুমান করার একটা ভিত্তি পাবেন।